নমস্কার বন্ধু, সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি যে সাজেশনটা রয়েছে বা ক্লাস 12-এর যে হিস্ট্রি সাজেশনের যে সিরিজ আমি এখানে শুরু করেছিলাম, অর্থাৎ সামনের যে দুটি ভিডিওতে আমি তোমাদের হিস্ট্রির প্রথম অধ্যায় মানে ইতিহাসের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে এসেছি এখানে। তোমরা অবশ্যই এই অধ্যায়গুলি বা এই ভিডিওগুলি খুব ভালো করে দেখবে। আর এই ভিডিওর মধ্যে আমি যা যা বলছি সবগুলি তোমরা তোমাদের নোটসের সাথে বা তোমাদের টিউশন সেন্টারের নোটসের সাথে বা সাজেশনের সাথে বা পড়ার সাথে মিলিয়ে দেখতে পারো এইগুলি তোমরা পড়েছো কিনা। যদি পড়ে থাকো তাহলে খুব ভালো কথা, আর যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই এগুলি ভিডিও থেকে পড়ে নেবে। তো খুব সুন্দরভাবে ভিডিওটা দেখো, আস্তে করে ভিডিওটা দেখো। যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় অবশ্যই এগুলি স্লো করে দিও। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তী যে আপডেটসগুলি যেগুলি তোমরা পেতে পারো। মনে রাখবে 12 শেষ হলে শুধুমাত্র ট্রু র্যাঙ্কার্স তোমাদের সাথে নয়, একদম কলেজ পর্যন্ত তোমাদের সাথে থাকবে। তো মনে রাখবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখন দেরি না করে শুরু করি আমার নতুন ভিডিও। তো চলো এখন তোমরা সুন্দরভাবে খাতা কলম নিয়ে বসে পড়ো, তোমরা চেক করবে যে কোন কোনগুলি তোমরা পড়েছো আর কোন কোনগুলি না। তো দেখো, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সম্পর্ক, বর্ণ ও শ্রেণী বা প্রারম্ভিক সমাজ। এই অধ্যায়টার নাম। এই অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেন হচ্ছে ইন্দ্র কে ছিলেন। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি ইন্দ্র কে ছিলেন। ইন্দ্র ছিলেন অন্যতম প্রধান দেবতা, যাকে শৌর্য, যুদ্ধ ও বর্ষণের দেবতাও বলা হয়। মাতঙ্গ কে ছিলেন। মাতঙ্গ ছিলেন জাতকের গল্পে বোধিসত্ত্ব, একদা বারাণসী নগরের বহির্ভাগে চণ্ডাল পুত্র মাতঙ্গ রূপে জন্মগ্রহণ করেন। ঘটোৎকচ কে ছিলেন। ঘটোৎকচ ছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম ও হিড়িম্বার পুত্র। দ্রোণকে দ্রোণাচার্য বা দ্রোণ হলেন একজন আচার্য ব্রাহ্মণ, যিনি কৌরব ও পাণ্ডবদের ধনুর্বিদ্যা শিক্ষাদানে নিয়োজিত করেছিলেন। তারপর বলো, দেখো একলব্য কে ছিলেন। একলব্য ছিলেন একজন অরণ্যচারী নিষাদ বা শিকারী, যিনি অস্ত্র শিক্ষা লাভের জন্য দ্রোণাচার্যের নিকট এসেছে। মনে রাখবে, আমরা কিন্তু একলব্যের অস্ত্র শিক্ষা এরকম আমরা কবিতাগুলি পড়েছিলাম, মনে করে দেখো ছোট থাকতে। কোন গ্রন্থে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ দ্বারা অর্জুনকে দান করা উপদেশের বর্ণনা পাওয়া যায়? ভগবদ গীতাতে, শ্রীমদ্ ভগবদ গীতাতে। ঠিক আছে। শকগণ কে ছিলেন। শকগণ ছিলেন মধ্য এশিয়া থেকে আসা এক শাসক গোষ্ঠী। গোত্রকে ব্রাহ্মণ রীতি অনুসারে একজন ঋষির উত্তরসূরিদের কি বলা হতো? একই গোত্র বলা হতো। মাতৃকুল কি? বৃহদারণ্যক উপনিষদে কয়েক পুরুষের পরম্পরাগত গুরু শিষ্যের তালিকা আছে, সেগুলিকে মাতৃকুল বলে। সাতকর্ণী কে ছিলেন। সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সাতকর্ণী। জ্ঞাতি কি? সংস্কৃত গ্রন্থে বৃহত্তর আত্মীয় গোষ্ঠীকে কি বলা হয়? জ্ঞাতি বলা হয়। কৌরবগণের মাতার নাম কি? কৌরবগণের মাতার নাম হলো গান্ধারী। পাণ্ডবের মাতার নাম কি? পাণ্ডবের মাতার নাম হলো কুন্তী। গান্ধারী কে? গান্ধারী ছিলেন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের রানী ও কৌরবদের মাতা। কুন্তীকে? কুন্তী ছিলেন মহারাজ পাণ্ডুর স্ত্রী এবং পাণ্ডবদের মাতা। শ্রীধন কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রীধন হচ্ছে মেয়েরা বিয়ের সময় যে সকল উপহারগুলি পেত সেগুলিকে নিজেদের অধিকারে রাখতে পারতো, এই সকল সামগ্রী বা সম্পদকে শ্রীধন বলা হয়। তারপর দেখো, এন্ডোগামি মানে কি? একই গোষ্ঠীতে বিবাহকে কি বলা হয়? এন্ডোগামি বলা হয়। এক্সোগামি কি? গোষ্ঠীর বাইরে বিবাহকে এক্সোগামি বলা হয়। পলিএন্ড্রি বলতে কি বোঝো? একজন স্ত্রীলোকের একাধিক স্বামী থাকাকে কি বলা হয়? পলিএন্ড্রি। আর পলিগেমি কি? একজন পুরুষের একাধিক স্ত্রী থাকাকে পলিগেমি বা বহু বিবাহ বলা হয়। মনে রাখবে যে যদি কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাকে বলে পলিগেমি, আর যদি কোনো মহিলা যদি একাধিক পুরুষ থাকে মানে হাজবেন্ড থাকে মানে কি বলে এটা, স্বামী থাকে, তো তাকে বলা হয় পলিএন্ড্রি। ঠিক আছে। তারপর দেখো, মৃচ্ছকর টিকা কে রচনা করেন? শূদ্রক রচনা করেন। চারু দত্ত কিছু মৃচ্ছকর টিকার নায়ক ছিলেন চারু দত্ত। মাঝহিমা নিকায় গ্রন্থটি কোন ভাষায় লিখিত? পালি ভাষায় লিখিত। তারপর দেখো, ব্রহ্মপত্রতে কয়টি বর্ণ ছিল? 4টি বর্ণ ছিল। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসনকর্তাকে? গৌতমীপুত্র সাতকর্ণী। শূদ্রকের দ্বারা রচিত বিখ্যাত সংস্কৃত গ্রন্থটির নাম কি? মৃচ্ছকর টিকা। এই অধ্যায় থেকে তিনের মান আসবে, তো তিনের মানগুলি খুব সুন্দরভাবে দেখে নাও। পিতৃপ্রধান ও মাতৃপ্রধান পরিবারগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চন হচ্ছে বিবাহ কর্তব্য করো, বিবাহের নিয়মের বিষয়ে লেখো। ঠিক আছে। তারপর দেখো, অন্তর্বিবাহ ও বহির্বিবাহ পদ্ধতির বিষয়ে লেখো। মনুস্মৃতি অনুসারে মহিলাদের সম্পত্তি আহরণ করার দুটি উপায় উল্লেখ করো, বা মনুস্মৃতি অনুসারে পুরুষদের সম্পত্তি আহরণ করার দুটি উপায় লিখো। কোয়েশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। গোত্রের দুটি বিশেষ নিয়ম উল্লেখ করো। বহুপতি ও বহুপত্নী বিবাহ কাকে কাকে বলে? ঠিক আছে। শকগণ কারা ছিল? সর্বশ্রেষ্ঠ শক রাজা কে ছিল? শকগণের ব্রাহ্মণরা কি অভিধায় ভূষিত করেছিল? শক শাসক রুদ্র দমনে করা একটি উল্লেখযোগ্য কাজের নাম লেখাও। ঠিক আছে। বর্ণপ্রথা কি ছিল? খুবই ইম্পর্টেন্ট। 4টি বর্ণের লোকেদের জন্য আদর্শ জীবিকা কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কুল এবং জাতির সংজ্ঞা দাও। জাতি ও বর্ণের মধ্যে পার্থক্য কি ছিল? খুব সুন্দর কোশ্চেন। মহাভারতকে কেন একটি গতিময় প্রাণবন্ত গ্রন্থ বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিলেন? তার প্রধান কৃতকার্য সমূহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট এটা। জাতিভেদ প্রথার কুফল আলোচনা করো। তারপর দেখো, গোত্র কি? গোত্র ব্যবস্থার উল্লেখযোগ্য নিয়ম কি কি ছিল? গোত্র আবির্ভাব কিভাবে হয়েছিল? ঠিক আছে। চন্ডাল কারা ছিল? সমাজে তাদের স্থান কি ছিল? মনুস্মৃতিতে চন্ডালদের কি দায়িত্ব অর্পণ করা হয়েছিল? ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, মনে রাখবে। পরিবার বলতে কি বুঝো? পুরুষ শুভ কি? এতে কি উল্লেখ করা রয়েছে? ঠিক আছে। মনুস্মৃতি অনুসারে চন্ডালদের কি দায়িত্ব ছিল? ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন এটা। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরের একটা ভিডিওতে তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে চিন্তাবিদ, বিশ্বাস ও ইমারত সমূহ। এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, মানে ভিডিও দেবো আমি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে করে তোমাদের ভিডিওগুলি মিস না হয়। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।